হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টিনটিনস ক্লাসেস। আজকে আমরা কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অক্সিডেশন রিডাকশন, এই চ্যাপ্টারটা একটুখানি আমরা দেখে নেব। এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তো সেই জন্য আমি চ্যাপ্টারটাকে আলাদা করে বলার চেষ্টা করেছি। সাথে সাথে এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু কনসেপ্টস আছে, যে কনসেপ্টসগুলো টাচ না করলে এই চ্যাপ্টারটা বোঝা সম্ভব হবে না। তো সেই জন্য আমি সেই কনসেপ্টগুলোকে জাস্ট টাচ করে যাচ্ছি। পরবর্তীকালে আমি যখন ওই চ্যাপ্টারগুলো পড়াবো তখন ওই কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করব। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের অরবাইটাল এবং এনার্জি লেভেলস। আমরা এর আগে যে ইলেকট্রনের স্ট্রাকচার বা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করেছি, সেখানে দেখেছি যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিটে ঘোরে। প্রত্যেকটা অরবিটের একটা করে নির্দিষ্ট এনার্জি থাকে এবং প্রত্যেকটা ইলেকট্রন লোয়ার এনার্জি অরবিটে থাকে এবং আপার এনার্জি থেকে এনার্জি রেডিয়েট করে লোয়ার এনার্জিতে আসতে পারে, লোয়ার এনার্জি অরবিটে আসতে পারে এবং লোয়ার এনার্জি অরবিট থেকে এনার্জি গেইন করে আপার এনার্জি অরবিটেও তারা যেতে পারে। তো এটা আমরা দেখেছি রাদারফোর্ডের মডেল, বোর্ডস মডেল, এগুলো পড়ার সময় এগুলো আমরা দেখেছি। পরবর্তীকালে যেটা বলা হলো যে প্রত্যেকটা অরবিট আবার অসংখ্য অরবিটালে বিভক্ত। যেরকম প্রথম যে অরবিটটা আছে, ফার্স্ট অরবিট যেটা, সেটা তোমার সেখানে একটাই অরবিটাল আছে, তো সেটাকে বলা হচ্ছে এস। 2 নম্বর যে অরবিটটা আছে সেখানে দুখানা অরবিটাল আছে, হ্যাঁ, এস আর পি। সিমিলারলি 3-এ আছে এস পি ডি, 4-এ আছে এস পি ডি এফ, তারপর 5-এ আছে, এরকমভাবে আছে। তো এই অরবিটালগুলোকে আমরা এস পি ডি এফ এই 4টে ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অরবিটে নির্দিষ্ট সংখ্যক অরবিটাল থাকে, ঠিক আছে। তো প্রথম যে অরবিটটা আছে সেটা হচ্ছে 1, এটাকে আমরা কোয়ান্টাম নাম্বার বলি। ফার্স্ট অরবিট, সেটা তার কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, আর এস হচ্ছে অরবিটাল। তাহলে প্রথম যে অরবিটটা আছে সেখানে তোমার হচ্ছে 1s, এইভাবে আমরা এটাকে ডিনোট করি। তারপর আমরা 2 নম্বর অরবিটে যাই। 2 নম্বর অরবিটে দুটো অরবিটাল আছে, 2s আর 2p, ঠিক আছে। 3 নম্বর অরবিটে তিনখানা অরবিটাল আছে, 3s, 3p, 3d। আর 4 নম্বর ক্ষেত্রে 4টে আছে, 4s, 4p, 4d এবং 4f আছে। এখানে নিচে থেকে ওপর দিকে ক্রমশ অরবিটালগুলো এনার্জি লেভেলটা ক্রমশ বাড়ে, ঠিক আছে। তার মানে 1s এর এনার্জি লেভেল সব থেকে কম। এবার কোন অরবিটালের এনার্জি লেভেল কম, কোনটার বেশি, সেইটা n প্লাস এল এই সূত্র অনুসারে হয়ে থাকে, যেখানে n হচ্ছে তোমার কোয়ান্টাম নাম্বার আর এল হচ্ছে তোমার অরবিটালের ক্ষেত্রে নাম্বার। অরবিটালের ক্ষেত্রে s ইকুয়াল টু 0, p ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 2 আর f ইকুয়াল টু 3 ধরে নেওয়া হয়। তার মানে 1s এর এনার্জি লেভেলটা হবে তোমার 1 প্লাস এস এর ক্ষেত্রে 0, 1 প্লাস 0। তেমনি 2s এর এনার্জি লেভেলটা হবে 2 প্লাস 0, 2p এরটা হবে 2 প্লাস 1, 3, এরমভাবে, ঠিক আছে। তো ইলেকট্রন প্রথমে সব থেকে লোয়েস্ট এনার্জি লেভেল যে অরবিটালটায় আছে সেইটাকে ফিল করবে, তারপর ক্রমশ ওপর দিকে ফিল করতে থাকবে। এস অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। এই দুটো অ্যারো দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে এখানে দুখানা ইলেকট্রন থাকে এবং পরস্পরের বিপরীত দিকে তারা ঘূর্ণন করে, মানে তাদের ঘোরার রোটেশনের মুভমেন্টটা পরস্পরের বিপরীত দিকে হয়। পি অরবিটালে 6টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, তো এখানে 6টা ইলেকট্রন দেখতে পাচ্ছ। সিমিলারলি ডি এবং এফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম, সেইটা কিন্তু আগে থেকে ফিক্স করা থাকে। এইটা ভর্তি হয়ে গেলে প্রথমে এস ভর্তি হয়, তারপর পি ভর্তি হয়, ঠিক এরকমভাবে প্রথমে 1s ভর্তি হয়, তারপর 2s ভর্তি হয়, 2p ভর্তি হয়, তারপর 3s, 3p, 3p এর পরে 4s, তারপর 3d। তুমি দেখবে 4s আর 3d এই দুটোর মধ্যে এনার্জি লেভেলের ডিফারেন্স আছে। তো আমি একটা নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে দেখাবার চেষ্টা করছি। নিয়নের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 10 জেড, মানে তার 10খানা ইলেকট্রন আছে। তাহলে প্রথমে 1s এ দুটো ইলেকট্রন ঢুকবে, তারপর 2s এ দুটো, তারপর ব্যালেন্স 6টা ইলেকট্রন 2p তে ঢুকে যাবে। তার মানে 1s2, 2s2, 2p, 6, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলার আছে যে এখানে একটা অক্টেট রুল বলে একটা ব্যাপার আছে। প্রত্যেক এলিমেন্ট চায় তার আউটার মোস্ট অরবিটটা যেন স্টেবল হয়। এই আউটার মোস্ট অরবিট স্টেবল হওয়ার জন্য 8খানা ইলেকট্রন তাকে
রাখতে হয়। প্রত্যেক ইলেকট্রনই চায় যেন তার আউটার মোস্ট অরবিটে 8খানা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে সেই এলিমেন্টগুলো মোস্ট স্টেবল হয়। যেরকম ধরো নিয়ন তোমরা জানো একটা মোস্ট স্টেবল গ্যাস, ইনার্ট গ্যাস, কারোর সাথে রিয়াকশন করে না। তুমি দেখো তার সব থেকে আউটার অরবিট হচ্ছে 2 নম্বর অরবিটটা, এবং সেখানে টোটাল 8খানা ইলেকট্রন আছে। এইভাবে আমরা যে কোনো এলিমেন্ট, আমাদের যে 118টা এলিমেন্ট আছে, সেই 118টা এলিমেন্টের প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন আমি দেখাতে পারি। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, তো সেখানে 13খানা ইলেকট্রন আছে, তাহলে সেটা এরকম হবে 1s2 2s2 2p6 3s2 3p1, সবগুলো যোগ করে দেখো টোটাল হচ্ছে 13। সোডিয়ামের ক্ষেত্রে আমি দেখিয়েছি, ফসফরাসের ক্ষেত্রে আমি দেখিয়েছি। তো এইগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আছে সেইটা তোমার তুমি নিজেই এটাকে ক্যালকুলেট করতে পারবে। তো এরপরে আমরা একটুখানি জেনে নেব যে পিরিয়ডিক টেবিল ব্যাপারটা কি। পিরিয়ডিক টেবিল নিয়ে আমি আলাদা ভিডিও আপলোড করব, কিন্তু এখন বর্তমানে পিরিয়ডিক টেবিলের একটা আইডিয়া তোমাকে আমি দিচ্ছি। আমাদের টোটাল 118টা এলিমেন্টকে পিরিয়ডিক টেবিলে পরপর সাজানো হয়েছে, এবং তাদের যেটা দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল কলামগুলোকে বলা হচ্ছে গ্রুপ, আর হরাইজন্টাল রোগুলোকে বলা হচ্ছে পিরিয়ড, ঠিক আছে। তো এইখানে কালার কোডিং করে দেখানো হয়েছে এইগুলোর প্রপার্টি, যেমন 2 নম্বর পজিশন 10 নম্বর, মানে 2 অ্যাটমিক নাম্বার 10 18 36 54 86, এইগুলোর প্রপার্টি অনেকটা একই রকম, ঠিক আছে। এগুলো হচ্ছে সব নোবেল গ্যাস, তোমরা জানো হিলিয়াম, আর্গন, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন এগুলো থাকে। সিমিলারলি তুমি যদি একদম লেফট সাইডের কলামটা দেখো, এগুলো সব অ্যালকালি মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন যেটা 1 নম্বরে আছে। তারপরেরটা আছে অ্যালকালাইন আর্থ মেটাল, তারপর ট্রানজিশন মেটাল। আমি এখানে কালার কোডিং করে এগুলো দেখিয়ে দিয়েছি। তো এইগুলো তোমাকে একটুখানি পিরিয়ডিক টেবিলের কোন দিকে কোন কোন ধরনের এলিমেন্ট থাকে এবং তাদের কেমিক্যাল প্রপার্টি কী সেই সম্পর্কে তোমার একটা বলপার্ক আইডিয়া হলো। এবার আগেই আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ওই যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এইখানে বাইরে সবথেকে বাইরে, মানে তোমার অ্যাটমের সবথেকে বাইরে যে জায়গায় যে অরবিটালটা শেষ হয় সেটা আমি যদি পিরিয়ডিক টেবিলে প্লেস করি তাহলে আমি 4খানা ব্লক পাই। তোমাদের ফ্ল্যাট বা কমপ্লেক্সে যারা থাকো তারা যেরকম এ ব্লক বি ব্লক বলো, তেমনি পিরিয়ডিক টেবিলে আমরা 4টে ব্লক পাই। তো একদম লেফট সাইডে দেখবে যেটা, সেটা হচ্ছে যে সবকটা এলিমেন্টের এসে গিয়ে শেষ হয়, হ্যাঁ এস অরবিটালে গিয়ে শেষ হয়, সেই জন্য লেফট সাইডটাকে বলা হয়ে থাকে তোমার এস ব্লক। সিমিলারলি রাইট সাইডটাকে বলা হয় পি ব্লক, কারণ এখানে সবকটা এলিমেন্টই পিতে গিয়ে শেষ হয়, মানে পিতে গিয়ে তার ইলেকট্রনিক কনফিগারেশন শেষ হয়। মাঝখানে হয় ডি, এবং তলার দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এফ ব্লক বলা হয়ে থাকে। এটা আমি আবার দেখিয়েছি ফুল পিরিয়ডিক টেবিলটা। এখানে সবকটা 118টা মেটাল আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এইখানে দেখবে 57 পর 72 শুরু হয়েছে। এই 57 আর 72-এর মাঝখানে যে সিরিজটা আছে সেটাকে ল্যান্থানয়েড সিরিজ বলে। সিমিলারলি তুমি দেখতে পাবে যে এই 89-এর পর 104, তো মাঝখানে এই ল্যাকটিনয়েড সিরিজটা আছে 90 থেকে 103 অবধি, এই 89 আর 104-এর মাঝখানে ডুবে যাচ্ছে, ঠিক আছে। তো এই রকমভাবে টোটাল 118টা এলিমেন্টকে আমরা এই পিরিয়ডিক টেবিলে আমরা সাজিয়েছি, এবং এইখানেও আমি কালার কম্বিনেশন করে দিয়েছি যেখানে কোন মেটালটা কীরকম দেখতে হয় সেইটা আমি, মানে কোন এলিমেন্টের কী প্রপার্টি সেটা বোঝা যায়। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমি খুব টিপিক্যাল ক্লোরিনের কেসটা তোমরা একটু দেখো। ক্লোরিনের টোটাল 17খানা তোমার এলিমেন্ট, 17খানা ইলেকট্রন আছে, এবং সেটাকে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী সাজাই তাহলে দেখবে যে সব থেকে বাইরের যে অরবিটটা আছে সেখানে 7খানা ইলেকট্রন আছে, 3 নম্বর অরবিটে 7খানা ইলেকট্রন আছে। সুতরাং ক্লোরিন সবসময় চাইবে যে ও একটা ইলেকট্রন কারোর থেকে ধার করে নিলেই ওর আউটার অরবিটে 8খানা ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং ওর ইলেকট্রনটা ডেফিসিয়েন্ট আছে, সেই জন্য আমরা সিএলকে সবসময় সিএল মাইনাস বলে আমরা বলে থাকি, যাতে সে একটা ইলেকট্রনকে সবসময় নেবার চেষ্টা করে, ঠিক আছে। এই জন্য এই এলিমেন্টটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। যে ইলেকট্রন চায়, ঠিক আছে, ইলেকট্রন যদি সে নিয়ে নেয় তখন কি হবে, সে তখন তার চার্জ নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হয় হাইলি ইলেকট্রোনেগেটিভ মেটেরিয়াল, হাইলি ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড।
সিমিলারলি তুমি যদি সোডিয়াম দেখো, সোডিয়ামের দেখো সব থেকে বাইরের অরবিটে একখানা ইলেকট্রন পড়ে আছে, তার ঠিক আগের অরবিটে 8খানা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কোনোভাবে সোডিয়াম যদি এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সে মানে স্টেবল হয়ে যাবে, বাইরের আউটার অরবিটে অক্টেট রুল অনুযায়ী 8খানা ইলেকট্রন থাকবে। তাহলে এ সবসময় চাইবে ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার। ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, এ পজিটিভলি চার্জড হয়ে যাবে। সেই জন্য এই ধরনের এলিমেন্টগুলোকে বলে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। এবার একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট একটা ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের সঙ্গে যদি সংস্পর্শে আসে তখন তারা একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, কারণ এই ইলেকট্রন ছাড়ছে আর এই ইলেকট্রন নিচ্ছে। এই দেখো আমি এইখানে এটা দেখিয়েছি, সোডিয়ামে সব থেকে আউটার অরবিটে একটা ইলেকট্রন থাকে, যেই সোডিয়াম ক্লোরিনের সংস্পর্শে আসবে এই ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নেবে এবং এরও বাইরে 8টা ইলেকট্রন হবে, ক্লোরিনেরও বাইরে 8টা ইলেকট্রন হবে, সেই হিসাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। সেই জন্য এটাকে বলা হয়ে থাকে, সোডিয়ামকে বলে ইলেকট্রো পজিটিভ মেটেরিয়াল আর ক্লোরিনকে বলা হয়ে থাকে ইলেকট্রো নেগেটিভ মেটেরিয়াল। তো আমরা যত পিরিয়ডিক টেবিলের ডান দিকে যাই সেখানে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি একই কথা, ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে দেখবে এইখানে যে মেটেরিয়ালগুলো আছে, একটু আগেই আমরা দেখলাম ক্লোরিন, ব্রোমিন, এই সমস্ত যে তোমার হ্যালোজেন যেগুলো আছে সেগুলো কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ। সিমিলারলি আবার বাঁ দিকে যেগুলো আছে যেরকম ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কম বা এগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ। এবার সিমিলারলি তুমি যদি ওপর থেকে নিচে যাও পিরিয়ডিক টেবিলের তাহলেও ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। ঠিক আছে, সুতরাং ক্লোরিন হচ্ছে সবথেকে বা ফ্লুরিন হচ্ছে হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লুরিন হচ্ছে সবথেকে ইলেকট্রোনেগেটিভ, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এইভাবে ইলেকট্রোনেগেটিভিটিটা উপর থেকে নিচে কমছে এবং বাঁ দিক থেকে ডান দিকে বেড়ে যাচ্ছে। এইটা তোমার ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটা তোমাকে একটুখানি জানতে হবে। এইবার আমরা দুটো টাইপের রিয়াকশান একটুখানি জেনে নিচ্ছি। একটাকে বলছে এন্ডোথার্মিক রিয়াকশান আর একটাকে বলছে এক্সোথার্মিক। এন্ডোথার্মিক কথাটার মানে হচ্ছে যে এন্ডো মানে ভেতরে ঢুকে আসা। ঠিক আছে, এন্ডোথার্মিক মানে হচ্ছে যে এনার্জিটা তুমি পরিবেশ থেকে নিয়ে রিয়াকশান করছো। নর্মালি কিন্তু তুমি রিয়াকশান করতে পারবে না, কিন্তু পরিবেশ থেকে তুমি যদি হিট নাও তাহলে সেটা রিয়াকশান হবে। যেরকম বরফ গলে জল হচ্ছে, নর্মালি কিন্তু বরফ গলে জল হবে না যদি না বাইরে থেকে হিট আসে। ঠিক আছে, বাইরে থেকে হিট অ্যাবজর্ব করে তবেই তো বরফ জল হবে। সুতরাং বাইরে থেকে হিট আসছে বলে এটাকে বলা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডো মানে ভেতরে, আর এক্সো মানে হচ্ছে বাইরে। কোনো একটা রিয়াকশান করলে যদি হিট উৎপন্ন হয় তখন তাকে বলে এক্সোথার্মিক রিয়াকশান। ঠিক আছে, তো এইটা এন্ডোথার্মিক রিয়াকশান, এটা এক্সোথার্মিক রিয়াকশান। আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি এক্সোথার্মিক রিয়াকশানে। আমরা যখন খাই, আমরা খেলে কি হয়, আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি করে এবং এনার্জি তৈরি করে। সুতরাং খাবার পর দেখবে আমাদের গরম হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এই এনার্জিটা তৈরি করে বলেই কিন্তু আমাদের একটা মানে গরম হয়, খেতে খেতে আমাদের গরম হয়, দেখবে খেতে খেতে ঘেমে যায় অনেকে। তো এইটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিয়াকশান। লোহায় মরচে পড়া, সেটাও একটা এক্সোথার্মিক রিয়াকশান, বাইরে হিট তৈরি হয়। আমরা যে হট প্যাক ইউজ করি সেখানে জলের সঙ্গে একটা সল্ট মেশানো থাকে, জলের সঙ্গে সল্টের বিক্রিয়া করে একটা হিট তৈরি হয় এবং তার ফলে আমাদের আরাম হয়। সেই জন্য তারপর তোমার কংক্রিট মিক্সচার, যখন ওটা সেটেল ডাউন হয় তখনও একটা হিট তৈরি হয়। তারপর তোমার মোমবাতি জ্বললে বা দেশলাই কাঠি জ্বললে যেসব রিয়াকশানগুলো হয় সেখানে সবগুলোতেই কিন্তু তোমার এক্সোথার্মিক রিয়াকশান হচ্ছে। ঠিক আছে, তো এইবার আমরা আমাদের মেইন চ্যাপ্টার আমরা আসবো। আমরা জেনে নিয়েছি অলরেডি ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি কোনটার বেশি কোনটার কম, এক্সোথার্মিক রিয়াকশান এন্ডোথার্মিক রিয়াকশান কি, এবং মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে যে অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। এইবার আমরা দু ধরনের রিয়াকশান নিয়ে আলোচনা করব, যেটা আজকের মেইন টপিক, সেটা হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশান। অক্সিডেশন কাকে বলে, এই ঘটনাগুলো যদি হয়, মানে আমার ভার্টিক্যাল কলামে যে যে জিনিসগুলো আছে সেইগুলো যদি হয় কোনো একটা এলিমেন্টের সাথে, তখন বলা হবে যে সেই এলিমেন্টটা অক্সিডাইজড হয়েছে। কি কি কারণে হতে পারে, সেই এলিমেন্টে যদি অক্সিজেন অ্যাড হয়, সেই এলিমেন্ট থেকে যদি বা সেই কম্পাউন্ড থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, তার ইলেকট্রন যদি লস হয়, লস অফ ইলেকট্রন যদি হয়,
অক্সিডেশন নাম্বার যদি বাড়ে, অক্সিডেশন নাম্বার কাকে বলে সেটা আমি একটু পরে বলছি, আর যে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি অ্যাড হয়। ঠিক আছে, এই যে পাঁচখানা আমি বলেছি, পাঁচটা যে কোনো একটা ঘটনা ঘটলেই আমি বলবো সেই অবজেক্টটার অক্সিডেশন হয়েছে। আর সিমিলারলি এই ঘটনাগুলো ঘটলে আমি বলবো রিডাকশান হয়েছে। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশান যদি একই রিয়াকশানের হয়, মানে একটা অবজেক্টের অক্সিডেশন হয়, একটা অবজেক্টের রিডাকশান হয়, তাহলে আমরা সেটাকে বলবো রেডক্স রিয়াকশান। ঠিক আছে, আর তবে এটা মাথায় রাখতে হবে যে কিন্তু সবসময় কিন্তু অক্সিডেশন রিডাকশান হবেই এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো মানে শুধু অক্সিডেশন বা শুধু রিডাকশনও হতে পারে, যদি দুটো একসাথে হয় তখন তাকে আমরা বলবো রেডক্স রিয়াকশন। তো অক্সিডেশন নাম্বার কাকে বলছি? অক্সিডেশন নাম্বার হচ্ছে তোমার ফর্মাল চার্জ অফ অ্যান অ্যাটম, মানে একটা অ্যাটম সাধারণ অবস্থায় থাকলে বা আয়োনাইজড কন্ডিশনে থাকলে তার মাথায় তার যে চার্জটা থাকে, যেরকম সোডিয়াম হচ্ছে Na+, তার মানে হচ্ছে যে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে 1। সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার 1, ক্লোরিনের ক্ষেত্রে -1, অক্সিজেনের ক্ষেত্রে -2, সালফারের ক্ষেত্রে +4, এইরকম। ঠিক আছে, মানে নর্মাল কন্ডিশনে আয়োনাইজড কন্ডিশন যেটা থাকে সেইটাতে যে অক্সিডেশন নাম্বারটা হয়, যে মানে আয়নে যে পজিটিভ বা নেগেটিভ নাম্বারগুলো থাকে সেইগুলোই হয় তোমার অক্সিডেশন, সেগুলোকেই অক্সিডেশন নাম্বার বলে। এইবার তুমি আরেকবার দেখে নাও যে অক্সিডেশন কখন কখন হচ্ছে, তখন যখন তোমার কিছুর সাথে অক্সিজেন যোগ হচ্ছে বা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে বা ইলেকট্রন লস হচ্ছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, অথবা কোনো ইলেকট্রোনেগেটিভ মেটেরিয়াল অ্যাড হচ্ছে। যে কোনো একটা রিয়াকশান তুমি দেখো Zn প্লাস Cu প্লাস প্লাস ইকুয়াল টু Zn প্লাস 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 Cu। এখানে তুমি জিঙ্কেরটা দেখো, জিঙ্ক ট্রান্সফার হয়ে গেল Zn প্লাস প্লাসে। কী করে হবে? জিঙ্ক প্রথমে ছিল ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, এবার Zn থেকে Zn প্লাস প্লাস কী করে হবে? ডেফিনেটলি বুঝতে পারছো, তার থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যাবে, কারণ ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই কিন্তু Znটা Zn প্লাস প্লাস হবে। সুতরাং ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি? আগের টেবিলে দেখো, লস অফ ইলেকট্রন, তার মানে অক্সিডেশন, তার মানে এখানে জিঙ্কের হলো অক্সিডেশন। সিমিলারলি কপারের হয়ে গেল রিডাকশন। ঠিক আছে, তার মানে এইটা হলো একটা তোমার রেডক্স রিয়াকশন। সিমিলারলি দেখো এইখানে Cr2O7 প্লাস প্লাস আছে, প্লাস Fe প্লাস প্লাস আছে, সেই দুটো রিয়াকশন করে তৈরি করলো Cr ট্রিপল প্লাস প্লাস Fe ট্রিপল প্লাস। এর সঙ্গে অক্সিজেনও আছে, যাই হোক সেটা পরের কথা। কিন্তু এখানে আয়রনটা দেখো, আয়রনের কি হলো? আয়রন প্লাস প্লাস ছিল, আয়রন হয়ে গেল প্লাস প্লাস প্লাস, মানে আয়রন আরও একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে ইলেকট্রন বর্জন করার ফলে আয়রনের হয়ে গেল অক্সিডেশন। জিঙ্ক প্লাস HCl ইকুয়াল টু ZnCl2 প্লাস H2। ব্যালেন্সিংটা দেখো না, তুমি নর্মালি দেখো, তাহলে দেখো জিঙ্কের সঙ্গে এখানে ক্লোরিন অ্যাড হলো। ঠিক আছে, তার মানে ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ মেটেরিয়াল, সেটা যদি জিঙ্কের সাথে অ্যাড হয় তাহলে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ মেটেরিয়াল মানে হচ্ছে তোমার অক্সিডেশন, তার মানে জিঙ্কের অক্সিডেশন হলো। তোমাদের পরীক্ষায় কিন্তু রিয়াকশান দিয়ে অক্সিডেশন হলো রিডাকশন হলো এই ব্যাপারগুলো তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে। আমি আরও কিছু রেডক্স রিয়াকশান দিয়েছি, সেটা দেখবে। যেমন এখান থেকে অক্সিজেন বেরিয়ে গেল, অক্সিজেন বেরিয়ে গেল মানে কিন্তু রিডাকশান হলো। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন এসে অ্যাড হলো, তার মানে এর অক্সিডেশন হলো। ঠিক আছে, তো এইগুলো রেডক্স রিয়াকশানের এক্সাম্পল আমি দিয়েছি। আরও কিছু রেডক্স রিয়াকশানের এক্সাম্পল তোমাদের দিয়ে রেখেছি, তোমরা এইগুলো দেখলে নিজেরা অ্যানালিসিস করলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা রিয়াকশানেই ওই যে আমি টেবিলটা দিয়েছি ওই টেবিল অনুযায়ী তোমার একটার অক্সিডেশন হচ্ছে, একটার রিডাকশান হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অক্সিডেশন রিডাকশান এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। অক্সিডেশন নাম্বার বাড়া কমার ব্যাপারটা আমি বললাম না, কারণ ওটা একটুখানি ক্রিটিক্যাল আছে। তোমরা যদি কেউ জানতে চাও বা মানে সবকটা ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়ে গেলে তারপরে ওইটা দিয়ে আমরা করে থাকি। আমি আশা করছি পরীক্ষায় যে প্রশ্ন দেবে তাতে তোমাকে এই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনটা করতে হবে না। যদি তোমরা চাও এবং যদি টাইম পারমিট করে পরবর্তীকালে আমি সেটা আবার বুঝিয়ে দেবো। এবার আমাদের এই অক্সিডেশন রিডাকশানের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলোর মধ্যে আমি দুটো এক্সাম্পল নিয়ে কথা বলবো। একটার ভিডিও তো অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা দেখেছো, র্যানসিডিটি। আমি আরেকটা নিয়ে কথা বলছি, কোরোশন। কোরোশন তোমাদের একটা ফেনোমেনা যেটা যে কোনো মেটালিক সাবস্ট্যান্সেসে হয়ে থাকে। ঠিক আছে, সেটা আয়রনের ক্ষেত্রে যদি কোরোশন হয় তখন তাকে আমরা বলি রাস্ট বা বাংলায় বলি জং। ঠিক আছে, এখানে কি হয়, আয়রনকে যদি ফেলে রাখো, বাতাসের অক্সিজেন এবং জল এগুলো, অক্সিজেনই মেনলি অ্যাড হয়
এবং জলের সংস্পর্শে এই আয়রনের ওপর একটা রাস্ট বা একটা জং পড়ে যায়। এটা Fe2O3 হবে, এটা ফর্মুলাটা আমি একটু ভুল লিখেছি, 2Fe2O3 XH2, এক্স হচ্ছে নাম্বার অফ ওয়াটার ভেপার মানে ওয়াটার মলিকিউল, ঠিক আছে। এইটাকে বলে হাইড্রেটেড ফেরাস অক্সাইড, ঠিক আছে। Fe3O4ও হয় অনেক সময়, সেটাকে ফেরোসোফেরিক অক্সাইড বলে। তো হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি হয় নর্মাল আয়রন থেকে, ঠিক আছে। তো এইখানে রাস্ট পড়ে যায়, এবং এই রাস্টটা যাতে না পড়ে, যাতে আয়রন যাতে এয়ারের সংস্পর্শে না আসে, সেই জন্য আয়রনের ওপর অনেক মেটালিক কোটিং করা হয়, যেরকম অনেক সময় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাতে আয়রন ডাইরেক্টলি এয়ারের সংস্পর্শে না আসে। কপারের ক্ষেত্রেও তাই হয়। কপারকে যদি তুমি এয়ারে ফেলে রাখো, তামার জিনিসপত্র, তাহলে দেখবে CuCO3 আর CuOH2 তৈরি হয়, জল, হাইড্রোজেন, ওয়াটার ভেপার, এগুলো সবের সঙ্গে, এবং এটা কালার, কপার কার্বনেটের কালার গ্রিন হয়। এই জন্য তামার যেসব পাত্রগুলো থাকবে দেখবে সেইগুলোতে আস্তে আস্তে যত বেশি দিন হয়ে গেলে একটা গ্রিনিশ ভাব চলে আসে, সেটাকে ঘষলে বা অ্যাসিডে ধুলে সেটা চলে যায়। সিলভারের ক্ষেত্রেও হয়, আমরা অনেকেই সিলভারের অর্নামেন্ট ব্যবহার করি বা সিলভারের থালা বাটি দেখি। সিলভারকে তুমি যদি ফেলে রাখো তাহলে সালফারের সঙ্গে রিয়াকশন হয়। এই সালফারটা কোত্থেকে পাওয়া যায়? বাতাসে সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড যত বেশি থাকবে সিলভারের কালারটা ব্ল্যাক তত তাড়াতাড়ি হবে। এটা থেকে বাতাসে পলিউশনের পরিমাণ বোঝা যায়, ঠিক আছে। Ag2S যেটা তৈরি হয় সেটা কিন্তু ব্ল্যাক কালারে। তুমি যদি হাতে সিলভারের আংটি পরে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে সেটা একটা ব্ল্যাকিশ কালার হচ্ছে, ঠিক আছে। সেটা ইজ নাথিং বাট Ag2S, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অক্সিডাইজড হয়ে যায়। অ্যালুমিনিয়ামকে তুমি যদি রেখে দাও Al2O3 তৈরি করে। তবে এটার একটা সুবিধে আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা তোমার আয়রনের যে রাস্ট তৈরি হয়, সেই রাস্টের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তৈরি হয় সেটা খুব হালকা, এবং ওয়ান্স অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে যায় ভেতরের অ্যালুমিনিয়ামটা কিন্তু ইনট্যাক্ট থাকে, হোয়ারাস আয়রনে যখন রাস্ট পড়ে সেটা কিন্তু ভেতরে ভেতরে পড়তেই থাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড যেমন ভেতরে অ্যালুমিনিয়ামটাকে প্রোটেক্ট করে দেয়, আয়রনের ক্ষেত্রে রাস্ট কিন্তু সেই প্রোটেকশনটা অতটা করতে পারে না। সেই জন্য রাস্ট পড়লে জেনারেলি আয়রনটা আর সেরমভাবে ব্যবহার করা যায় না, হোয়ারাস অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ পজিটিভ। হ্যাঁ, এখানে রাস্টিং বা কোরোশনটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। র্যানসিডিটির কথা তো আগে একটা ভিডিওতে আলাদা করে বলা হয়েছে। র্যানসিডিটি হচ্ছে তোমার যে কোনো ফ্যাটি অ্যাসিড যখন এয়ারের সংস্পর্শে থাকে, এয়ার, ওয়াটার ভেপার বা অক্সিজেনের সংস্পর্শে থাকে, তখন সেটার অটোমেটিক অক্সিডাইজড হয়। এই জন্য, বা এটাকে তুমি যদি হিট করো, হাইড্রোলিসিস মানে হচ্ছে অটোমেটিক অক্সিডাইজেশন। যদি তুমি চিপসকে খুলে রেখে দাও, বা তুমি যদি সস্তার চিপস খাও, মানে যেগুলো ট্রেনে, লোকাল ট্রেনে বিক্রি হয়, দেখবে একটা তেল চিটে গন্ধ বেরোয়, তো সেইটা হচ্ছে হাইড্রোলিসিস। আর অক্সিডেশন হচ্ছে তুমি একটা ফ্যাটি অ্যাসিডকে যদি হিট দাও, গরম করো, তাহলে কি হয়, তার মধ্যেকার যে চেনগুলো আছে সেই চেনগুলো ব্রেক করে যায়। এইখানে আমি একটা দেখাবার চেষ্টা করেছি, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা টোটালি ব্রেক করে অক্সিজেন তোমার আলাদা হয়ে যায়, বাকি এই হাইড্রোজেন অ্যাড হয়, হাইড্রোজেন অ্যাড হয়ে এই একটা কম্পাউন্ড, এই একটা কম্পাউন্ড তৈরি করে। খেয়াল করে দেখো, এইখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, এই পাশটা দেখা যাচ্ছে না, কিন্তু হাইড্রোজেন অ্যাড হয়েছে, এবং তার ফলে এই স্ট্রাকচারটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এই ঘটনাটা তুমি প্রিভেন্ট করতে পারো, হাইড্রোলিসিস তুমি প্রিভেন্ট করতে পারো যদি তুমি জিনিসগুলোকে রেফ্রিজারেট করো। আমরা যে কোনো শাকসবজি দেখি যে শুকিয়ে গেছে মানে কিন্তু সেটাতে ডেনসিডিটি হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তার মধ্যে যে ফ্যাটি অ্যাসিড বা অয়েলগুলো আছে সেইগুলো তোমার এয়ারের সংস্পর্শে এসে, টমেটো যে আস্তে আস্তে তার স্কিনটা কুঁচকে যায় বা চামড়াটা মানে খারাপ হয়ে যায় দেখতে, তো সেইটাকে যদি আমরা রেফ্রিজারেশন করি তাহলে কিন্তু ওই মানে ওই ঘটনাটা, মানে রিয়াকশানটা উইথ এয়ার, ওর মধ্যে যে অয়েলগুলো থাকে, ফ্যাটি অ্যাসিড বা অয়েলগুলো থাকে, সেগুলো হয় না। আর অক্সিডেশন হচ্ছে অন্য জিনিস। অক্সিডেশন যেটা আমরা বলি পপুলারলি, তুমি যদি সেটাকে বার্ন করো, যেরকম এডিবল অয়েলকে তুমি যদি বার্ন করো তাহলে সেটা বিভিন্ন দূষিত পদার্থ তৈরি করে। যতবার বেশি বার্ন করবে তত বেশি সেটা দূষিত পদার্থ তৈরি করবে। এই জন্য যখন বাইরের রেস্টুরেন্টে যেখানে মানে একই তেল বারবার বার্ন করা হয়, এবং তার ফলে কিন্তু যে সমস্ত পলিপেপটাইডগুলো তৈরি হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এখানে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই সমস্ত জিনিসগুলো ঘটতে পারে। তো সেই জন্য বাইরের যে খাবারগুলো তুমি খাও আর সেই একই জিনিস তুমি যখন ঘরে বানাও, এই র্যানসিডিটির কারণে কিন্তু তাদের স্বাদের একটা ডিফারেন্স থেকে যায়,
ঠিক আছে। এবার তুমি ঘরে তো জেনারেলি অয়েলটাকে বারবার ফ্রাই করো না, কিন্তু বাইরে কমার্শিয়াল কারণেই ওই একই তেলে বারবার ফ্রাই করা হয়, এবং যার ফলে তোমরা যে মানে অর্গানিক কম্পাউন্ডগুলো খাচ্ছ সেগুলো কিন্তু তোমার শরীরের পক্ষে আস্তে আস্তে খারাপ হচ্ছে। এই ব্যাপারে একটা আলাদা ভিডিও অলরেডি দেয়া হয়েছে, সেটা তোমরা দেখতে পারো, সেটাও ইম্পর্ট্যান্ট আছে। এই প্রশ্নটার উত্তর দেয়া হয়ে গেছে, তো এটা আলাদা একটা ভিডিওতে আমরা দিয়েছি, হোয়াই রিপিটেড বার্নিং অফ এডিবল অয়েল ইজ ব্যাড। ঠিক আছে, এইটুকু আমরা বললাম। তোমরা এটাও দেখবে, র্যান্সিডিটির আরও একটা এক্সাম্পল হচ্ছে তোমার চিপসের প্যাকেট যেটা থাকে সেটাতে জেনারেলি নাইট্রোজেন ফ্লাশ করা হয়। তো তোমরা যে চিপসের যে পয়সাটা দাও সেটা কিন্তু তোমরা চিপসের বা আলুর পয়সাটা দাও না, তোমরা যে পয়সাটা দাও সেটা কিন্তু ওই লিকুইড নাইট্রোজেন যেটা ফ্লাশ করা হয় সেইটার পয়সা দাও। কারণ নাইট্রোজেন যদি তার চারপাশে থাকে, নাইট্রোজেন যদি চিপসের চারপাশে থাকে তাহলে কিন্তু তোমার ওই রিয়াকশানটা হবে না, র্যান্সিডিটি ফর্ম হবে না। ঠিক আছে, এইটুকু আমরা জানালাম। তোমরা অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারটা এইটুকু পড়ে নেবে, এনসিইআরটির বই থেকে চ্যাপ্টারটাও দেখে নেবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, youtube.com/tintinclasses, টিনটিনস ক্লাসেস। এবং যদি মনে হয় আরও বেশি তোমরা ভাবে এনগেজ হবে তাহলে আমাকে মেসেজ করতে পারো ফেসবুকে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা যেভাবে উইকলি মক টেস্ট নিয়ে থাকি সেখানে তোমাদের ইনক্লুড করে দেবো। থ্যাংক ইউ।